স্বাগত জানাচ্ছি আনোয়ার খান মডার্ন হাসপাতালের সৌজন্যের বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা শম্পা, আর আমাদের সঙ্গে আজ আছেন ইম্পালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগ ও এমডি ডাক্তার জাহির আল আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আলোচনা যাবার আগে দর্শক জানিয়ে দেব, সরাসরি সুযোগ থাকছে এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আর যেই নম্বর দুটিতে আপনারা ফোন করতে পারেন, নম্বর দুটি স্ক্রিনেও দেখানো হচ্ছে, আমিও বলে দিচ্ছি 02222922381 অথবা 09666777311। এই নম্বরে ফোন করে সরাসরি আজকে আমাদের যিনি অতিথি আছেন তার কাছ থেকে আপনারা আপনাদের সমস্যা জানিয়ে সমাধান নিতে পারবেন। ডাক্তার জাহির আল আমিন, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। করোনার সংক্রমণ আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে, আক্রান্তের হার প্রায় 26% পৌঁছে গিয়েছে। এই অবস্থায় একটু জানতে চাইব ডাক্তার, সার্বিকভাবে যে আমরা আমাদের নিজেদের যেই যত্ন, সবসময় আপনারা পরামর্শ দিয়ে থাকেন মাস্ক অবশ্যই পরতে, সামাজিক দূরত্ব মানতে, হাত বারবার ধুতে, এর বাইরে আসলে আরও কি কি সাবধানতা আমরা অবলম্বন করব যদি শুরুতে বলতেন। প্রথম কথা হলো আমাদের মনে রাখতে হবে, আমাদের যদি কোনো অসুখ বিসুখ থাকে, অনেকে নাক কান গলার অসুখ আছে, যেরকম সর্দি কাশি আছে, অনেকের সাইনোসাইটিস আছে, তাদের সমস্ত, তারপর অনেকে ডায়াবেটিস আছে, অনেকে ব্লাড প্রেশার আছে, অনেকে হার্টের সমস্যা আছে। এই অসুখগুলোকে আপনারা যতদূর পারেন কন্ট্রোলে রাখতে হবে। মানে অসুখকে যদি আমরা লুজ ছেড়ে দিই, কি অসুখটা আনকন্ট্রোল অবস্থায় থাকে, তাহলে আমাদের করোনাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং আক্রান্ত যদি হয়েও যায়, তখন আবার আক্রান্ত থেকে মৃত্যুর হার আমাদের, বা মানে মারাত্মক আক্রান্ত হওয়া, যেরকম আইসিইউতে ভর্তি হওয়া বা মারাত্মক ভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যে প্রথম আমাদের যে চিকিৎসা হলো, আমাদের মনে রাখতে হবে যে আপনারা আপনাদের যেগুলো অসুখ বিসুখ আছে সেগুলোকে আপনারা নিয়মিত কন্ট্রোল করেন, একদম স্ট্রিক্টলি রিজিডলি কন্ট্রোল করেন। দুই নম্বর যেটা আমি বলবো, আপনারা রেগুলার এক্সারসাইজ করেন। এক্সারসাইজের কোনো বিকল্প নাই। আমি করোনার দিকে আমার যতটুকু অভিজ্ঞতা হলো গত 1-1.5 বছরে, তাতে দেখতে পাচ্ছি কি করোনা মানে আপনার শরীরে কতখানি এক্সারসাইজ আছে। আপনার শরীরে যত বেশি এক্সারসাইজ আছে, আপনার থেকে করোনা থেকে আপনার বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি। এটা হলো সামগ্রিক একদিনের এক্সারসাইজ না, সারা জীবনের এক্সারসাইজ। আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, এখনই শুরু করেন। আগে যদি শুরু না করে থাকেন, আর যারা ইয়াং আছে তাদেরকে বলবো সারা জীবনের জন্য এটা কিন্তু রাখবে। ডাক্তার জাহির আল আমিন, এই পর্যায়ে একটু থামাতে চাইবো, কারণ একজন দর্শক কিন্তু আছেন আমাদের সঙ্গে কথা বলার অপেক্ষায়, তার প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, জানি আপনার সমস্যার কথাটি বলতে পারেন। আমি বগুড়া থেকে বলছিলাম, রাসেল মাহমুদ। জি বলুন। আমার আব্বার বয়স 78+। হ্যাঁ, 2 মাস আগে করোনা হয়েছিল, এখন ভালো আছে। এখন কি টিকা নিতে পারবেন? জি, আপনি করোনা 2 মাস হলে আমরা বলি সাধারণত কি 3 মাস ওয়েট করতে। আর এই 2 মাস হয়ে গেছে, ওনার বয়স 78, উনি টিকা দিতে পারবেন। টিকাটা নিয়ে নেন, টিকা আপনাকে একটা এক্সট্রা প্রোটেকশন দিবে। তবে আমরা সাধারণত 3 মাস ওয়েট করি, কিন্তু যেহেতু ওনার বয়সটা একটু বেশি, আমরা বলবো কি টিকাটা নিয়েই নেন আপনি। টিকা ব্যাপারে আমি বলতে চাই স্পষ্টভাবে কি সবারই টিকা নিয়ে নেওয়া উচিত। অনেকে বলে যাদের বয়স্ক বা যাদের অসুখ বিসুখ আছে তাদের টিকা নেওয়া উচিত না। আসলে আমি বলবো যে লোকটা, যে ভদ্রলোক বা যে ভদ্র মহিলা বিছানা থেকে উঠতে পারে, উঠে বাথরুম যেতে পারে, নিজে খাওয়া দাওয়া করতে পারে, ঘরের মধ্যে ঘোরাঘুরি করতে পারে, এরা সবাই ফিট টু গেট ভ্যাকসিনেশন। এমন যদি লোক থাকে না বিছানার মধ্যে বেড রিডেন, উঠতে পারে না, আইসিইউতে ভর্তি আছে, কেমোথেরাপি পাচ্ছে, একদম বেড রিডেন, মানে বিছানায় পড়ে আছে, এইরকম একদম বয়স্ক লোকদের ক্ষেত্রে হয়তো আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন টিকা দেওয়ার ক্ষেত্রে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি মোটামুটি চলাফেরা করতে পারেন, আপনি খাওয়া দাওয়া নিজে থেকে করতে পারেন, আপনি নিজে বাথরুম যেতে পারেন, তাহলে আপনাদের টিকা নিয়ে নেওয়াই উচিত। শুধুমাত্র একটা এক্সেপশন বলতে পারে, যারা কেমোথেরাপি নিচ্ছে বা যারা ইমিউনো কম্প্রোমাইজ স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। আদার দ্যান দ্যাট, বয়স কোনো ফ্যাক্টর না, আপনি কতখানি অসুস্থ সেটা একটা ফ্যাক্টর। মানে অসুস্থ মানে সিরিয়াসলি আপনি যদি মরবিড থাকেন, মানে সিরিয়াসলি অসুস্থ থাকেন, তাহলে আমি বলবো কি 2 মাস হয়েছে আপনি নিতে পারেন, কারণ আপনার নিতে 1 মাস লেগে যাবে। 3 মাসের মাথায় আমরা দেওয়াটাকে প্রেফার করি করোনা হওয়ার পরে। এটা করতে পারবো। তো যে কথাটা বলছিলাম আগে কি, ডাক্তার টিকার বিষয়ে কিন্তু আমার একটি প্রশ্ন ছিল, যদি সেটিও একেবারে বলতেন। সেটি হচ্ছে গর্ভবতী নারী এবং যারা বুকের দুধ পান করাচ্ছেন শিশুদেরকে, এমন মায়েদের ক্ষেত্রে কি পরামর্শ থাকবে, তাদের ক্ষেত্রে টিকার ব্যাপারটি কি হবে? এখন তো এটা তো আমেরিকাতে টিকা দেওয়া শুরু করে দিয়েছে, কারণ হয়েছে কি আসলে তো আমাদের কোনো স্টাডি নাই, মাত্র অসুখটা শুরু হলো 19 সালের শেষের দিকে, ডিসেম্বর মাসে।
সালে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছি, অনেকগুলো স্টাডি করেছি। এখন আমেরিকাতে গর্ভবতী মাদের টিকা দেওয়া শুরু করেছে। এটা আসলে হচ্ছে কি, এটা আসলে যতখানি টিকা দেওয়ার জটিলতা, তার চেয়ে জটিলতা কোনো পেপারসের অভাব, মানে এখানে কোনো স্টাডি নাই। জি স্টাডি না থাকার জন্য স্বাভাবিকভাবেই বিদেশে তো লিটিগেশন অনেক বেশি, তারা একটু ভয় পায় কি কোনো আবার কোন ঝামেলায় না পড়ে যায়, গভর্নমেন্ট না কোনো ঝামেলায় পড়ে যায়, WHO না কোন ঝামেলায় পড়ে যায়। জি এ দ্বারা তারা কোনো কিছু বলার আগে সমস্ত কিছু স্টাডি করে তারপর বলতে চায়। এই যে আমাদের করোনার টিকা যে পারমিশন দিচ্ছে, সেটা কিন্তু এমার্জেন্সি পারমিশন, এটা কিন্তু জেনুইন পারমিশন দেওয়া হয় নাই। জি একটা তারা এই লিটিগেশনকে কাভার করার জন্য তারা অনেক রকম কথাবার্তা বলে থাকে বিদেশে। তো সেটা আমাদের মনে রাখতে হবে। কাজে আমার মনে হয় টিকা দেওয়া গর্ভবতী মাদের, বাচ্চাদের এবং বয়স্কদের কোনো টিকা দিতে কোনো বাধা নাই। কিন্তু হচ্ছে কি, ওই যতক্ষণ না পর্যন্ত স্টাডি না আসতেছে, জি ততক্ষণ পর্যন্ত আসলে ফলাওভাবে গভর্নমেন্ট বা WHO বা কোনো একটা টিকা কোম্পানি বলতে পারে না কি আমার টিকা আপনি ইউজ করেন। কিন্তু এসব এক্সপেরিমেন্ট হচ্ছে এবং এখন পর্যন্ত এমন কোনো স্টাডিতে কোনো রেজাল্ট আসে নাই জি কি গর্ভবতী মাদের দিলে খুব ক্ষতি হচ্ছে, বা আপনার যারা দুধ পান করাচ্ছেন মাদেরকে দিলে ক্ষতি হচ্ছে, বা বাচ্চাদের ক্ষতি হচ্ছে। এখন তো বাচ্চাদেরও দেওয়া শুরু করছে আমেরিকাতে। কাজেই আপনার এটা দিয়ে কোনো তার অসুবিধা মানে নেই আমার মনে হয়। এই দুই শ্রেণীকে আসলে আরেকটু অপেক্ষা করাই মনে হয় ভালো হবে। কারণ জি আপনি বুঝে নিচ্ছেন আরেক যে আমাদের সাধারণদের যেরকম করোনা হচ্ছে, গর্ভবতী মাদের তো করোনা অতখানি বড় সিরিজ নাই। জি জি লক্ষ লক্ষ গর্ভবতী মাদেরকে নিয়ে রিসার্চ করা যাচ্ছে না, এই জন্য জি একটু সময়টা লাগছে। জি এই ডাক্তার, জন্য একটু আরেকজন দেরি হচ্ছে। আরেকজন দর্শক কিন্তু আছেন অপেক্ষাতে, তার সঙ্গে একটু কথা বলে আসতে চাইবো। দর্শক, নাম, বয়স, সমস্যার কথাটি বলতে পারেন। জি জি জি। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়স ছিল 18 বছর। জি নাম হইল চাওয়াচ্ছু। আপনার আজকে দুপুরবেলা থেকে গলায় ব্যথা এবং 102-3 জ্বর। আচ্ছা আচ্ছা, এখন এখন যদি জ্বর হয় তা আমরা ধরে নিতে পারি কি 18 বছর বয়সে করোনা হচ্ছে। কাজে এখন যে কোনো লোকের জ্বর হলে, গলা ব্যথা হলে, প্রথম যে শর্ত হলো সেটা হলো আপনি আইসোলেশনে চলে যান। আপনি আলাদা, বাচ্চাটাকে আলাদা করে ফেলেন। আর বাচ্চা তো না, 18 বছর। কাজে আকে আলাদা করে ফেলেন, কারণ ওর যদি খোদা না করে করোনা হয়ে থাকে, তাহলে কিন্তু ওর থেকে আর অন্যান্য বাড়ির অন্যান্য লোকজনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। সে যদি বাইরে ঘোরাঘুরি করে, সেখান থেকে রাস্তাঘাটে অন্য না লোকজনের হওয়ার সম্ভাবনা বাইরে থাকে। বাইরে কোথাও যায় না, কোথাও ঘোরার, সবসময় রুমেই ঠিক থাকে, আছে, রুমের থেকে বাইরে কোথাও বাসার যায় না। মধ্যে আপনি আলাদা করে দেন, 3-4 দিন 5 দিন আলাদা করে রাখেন। যে দেখেন কি জ্বর, যদি আপনার গলা, এবং আপনি এটা অ্যান্টিবায়োটিক দেন। আপনি নিশ্চয়ই বাচ্চাদের যদি টনসিল ইনফেকশন আগে হয়ে থাকে, আপনি জানেন কি জি জি। অ্যান্টিবায়োটিক খেতে হয়, সেফুরক্সিন জাতীয় ওষুধ অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং টেস্ট খান। খাচ্ছে। এখন যদি আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে যদি দেখেন কি 4-5 দিনের মধ্যে জ্বর চলে গেছে, তাহলে আপনি ধরে নিবেন কি এটা আপনার আসলে হয় সাধারণ জ্বর, অথবা এটা টনসিল ইনফেকশন থেকে জ্বর হয়েছে। যদি দেখেন কি 5 দিন পরে এটা যাচ্ছে না বা সমস্যাটা বেড়ে যাচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে কি এর মধ্যে করোনা হওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তখন আপনি করোনা টেস্ট করবেন বাচ্চাটার। কিন্তু এই কয়দিন হচ্ছে কি হচ্ছে না, জ্বর চলে যাচ্ছে কি যাচ্ছে না, এই সময় কিন্তু বাচ্চাটাকে, আপনার ছেলেকে অবশ্যই আপনি একটা আলাদা করে দিবেন, আলাদাভাবে করে রাখবেন আইসোলেশন, যাতে ওখান থেকে বাড়ির অন্য মেম্বারদের না হতে পারে। কারণ এইভাবেই তো একটা, ধরেন একটা সিঙ্গেল পয়েন্ট থেকে, উহানের একটা সিঙ্গেল পয়েন্ট থেকে আজকে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে শুধুমাত্র এই যে ছড়িয়ে যাওয়ার জন্য। কাজে করোনা চিকিৎসার প্রথম চিকিৎসা হলো কি এটা যদি ছড়িয়ে না পড়ে। ছড়িয়ে পড়লে একে চিকিৎসা দেওয়া অত্যন্ত কঠিন, কারণ এত লোক ইনফেক্টেড হয় এবং এত দ্রুত ইনফেক্টেড হয় যে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনার বাসায় আপনি বাচ্চাটাকে আলাদা করে রাখবেন, আর দেখবেন কয়েক ঘন্টার মধ্যে অন্যরা সবাই ইনফেক্টেড হয়ে যাবে, ওখান থেকে আবার বাসা থেকে অন্য লোক ইনফেক্টেড হয়ে যাবে। এই জন্য আমাদের স্বাভাবিকভাবে আমাদের যে মানে সিটিজেন আছে, মানে একটা সচেতন নাগরিক হিসেবে আমাদের যেটা প্রথম করা উচিত, যে কোনো লোকের জ্বর হলে এখন আমরা তাকে আইসোলেশন করে ফেলবো। আইসোলেশন করে ডাক্তারের পরামর্শ নিব, তাকে 5-7 দিন আইসোলেশন রাখবো। তাকে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি, অ্যান্টিবায়োটিক দিয়ে দেখবো কি তাকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। দেওয়ার পরে দেখবো কি 5 দিনের মধ্যে জ্বরটা কমছে কি না কমছে। যদি দেখি কিনা সমস্যা বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ করতে হবে। কারণ আগে যে করোনা ভ্যারিয়েন্ট ছিল সেটা 5-7 দিন সময় দিত, কিন্তু এই নতুন যে ভ্যারিয়েন্ট যেটা আসছে ডেল্টা বা ডেল্টা 2, এটা এটা কিন্তু আসলে অত সময় দিচ্ছে না। 3-4 দিনের মধ্যেই রোগী অনেক খারাপ হয়ে যাচ্ছে। তবে শুধু একদম জ্বর হলো আইসোলেশন করলাম, বসে থাকলাম 5 দিন, সেটা হয়তো আইডিয়াল হবে না। যখনই দেখবেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা আপনার অন্য কোনো উপসর্গ দেখা দিচ্ছে, যে জটিলতা দেখা দিচ্ছে, তখন দেরি না করে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ 18 বছর বয়সের লোকজনেরও কিন্তু এখন করোনা আক্রান্ত হচ্ছে, যেটা গত বছর আমরা দেখি নাই। নতুন ভ্যারিয়েন্টে কিন্তু সেটা হচ্ছে। কাজেই আমি সবাইকে বলবো, আপনাদের জ্বর জ্বালা হলে প্রথম জিনিস হলো আপনি আলাদা হয়ে যান। আলাদা হলে হবে কি, অ্যাটলিস্ট আপনি ছড়ানোটা বন্ধ করবেন যদি করোনা হয়ে থাকে। 3-4 দিনের মাথায় দেখেন, 5 দিন
যদি দেখেন কি সেরে গেল অ্যান্টিবায়োটিক খেয়ে বা ফ্যান্টাস্টিক, আপনার আর কিছু চিকিৎসা করার দরকার নাই, দেখা গেলো এই সমস্যাটা জটিল হচ্ছে বা 5 দিন পরে জ্বরটা সারতেছে না, অবশ্যই জি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে ডাক্তার সেগুলো জাহির আল আমিন, আমরা জানতাম গত বছর যখন আসলে করোনার এই প্রকোপটা ছড়িয়ে গিয়েছিল, ঘরোয়াভাবে আমরা বেশ কিছু যত্ন আত্তির কথা আপনারাও বলতেন, যে গরম পানির গার্গল করা বা গরম পানি লাল চা খাওয়া। এবার আসলে কেমন কি যত্ন আত্তি, যেহেতু ধরন পাল্টেছে, যত্ন আত্তিও পাল্টেছে কিনা আমরা শুনবো, তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। বিরতির পর আপনার কাছ থেকে এই উত্তরটি জানতে চাইবো। স্বাগত আরও একবার আনোয়ার খান মডার্ন হাসপাতালের সৌজন্যের বিশেষ অনুষ্ঠান করোনাকালের চিকিৎসাপত্র। আমাদের সাথে আজ আছেন অতিথি হিসেবে ইম্পালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগ ও এমডি ডাক্তার জাহির আল আমিন। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন করেছিলাম, গত বছর যেই কিছু কিছু বিষয়গুলোকে অভ্যাসে পরিণত করা হয়ে গিয়েছিল করোনা থেকে বাঁচবার জন্য, একেবারে বাড়িতে ঢুকেই বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া, নিজের কাপড়গুলোকে আলাদা করে ফেলা, প্রয়োজনে ধুয়ে ফেলা, গরম পানি খাওয়া বারবার বা লাল চা খাওয়া, এই ধরনের যে অভ্যাসগুলো গড়ে উঠেছিল, সেই অভ্যাসগুলো কি এবছরও এই পরিবর্তিত ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকর কিনা যদি একটু বলতেন। হ্যাঁ, গত বছর যেগুলো আমরা বেশি আতঙ্কিত ছিলাম সেখান থেকে দুইটা জিনিসের দিকে একটু আমাদের দৃষ্টি সরিয়ে গেছে। আগে খাওয়া দাওয়ার নিয়ে আমরা খুব উদ্বিগ্ন ছিল, কি খাবার দাবার ভাত মাছ ডাল এগুলো দিয়ে বাইরে থেকে যে খাবার আসতেছে, পিৎজা আসতেছে, এখান থেকে কতখানি ছড়ায়। দেখা গেছে কি এখান থেকে ছড়ানোর হার একদম মিনিমাম। কাজে আপনার বাইরে থেকে পিৎজা অর্ডার দিতে পারেন, শুধু প্যাকেটটা ফেলে দিতে হবে। আপনি কেক অর্ডার দিতে পারেন, কোনো অসুবিধা নাই, প্যাকেটটা ফেলে দিতে হবে। খাবার দাবারের দিকে একটা সুবিধা হয়েছে, আম টাম যদি আসবে সেটাকে একটু অবশ্যই আপনাকে স্প্রে করে নিতে হবে অথবা ধুয়ে নিতে হবে। তবে আগে যেরকম রিজিড ছিল অতখানি রিজিড না। তবে ব্যক্তিগত যেগুলো গার্গেল করা অবশ্যই মেনে চলতে হবে, কারণ আমাদের যখন ভাইরাসটা ঢুকে তখন নাকের মধ্যে কিছুক্ষণ থাকে, গলার মধ্যে কিছুক্ষণ থাকে, ধীরে ধীরে এটা আপনার শরীরে অন্য জায়গায় চলে যায়। এখানে প্রথম ধাপে আমাদের বডি কিছু তাকে রেজিস্ট্যান্স দেয় এবং সেখানে সে নাকের মধ্যে কিছুক্ষণ মারামারি করে আমাদের বডির ইমিউনিটির সঙ্গে, গলার মধ্যে কিছুক্ষণ মারামারি করে আমার বডির ইমিউনিটির সঙ্গে। কাজে নাকে এবং গলায় কিছুক্ষণ সে থেকে যায়। চোখ দিয়ে যদি ট্রান্সমিশন হয় সেটা অত্যন্ত কম। কাজে আপনি যদি এই 2-4 ঘন্টার মধ্যে আপনি বাইরে গেলেন, বাইরে থেকে আসার 2-4 ঘন্টার মধ্যে লবণ গরম পানি দিয়ে নাক টানেন, নাকে টেনে নিয়ে আসেন এবং গড়গড়া করেন ভালোভাবে, বেশ কিছুটা কুসুম গরম পানি দিয়ে, তাহলে এটাতে কিছু উপকার হবে বলে আমরা মনে করি। আর বাসায় এসে আপনার কাপড় চোপড়ের ব্যাপারে কিন্তু আমরা এখনো 100% জানি না কি কাপড় চোপড়কে আপনি কাপড় চোপড় ধুইতে হবে এমন না, আপনি কাপড়কে আলাদা করে 2-3 দিন রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ওখানকার যে ভাইরাস গুলো সেগুলো মরে যাবে। তবে আপনার মাস্ক যেটা আছে, আমরা যেটা আমাদের সাধারণ কাপড়ের মাস্ক, সেটা আমরা ধুয়ে ইউজ করতে পারি। এটাতে আমাকে প্রোটেকশন খুব একটা দেয় না। মাস্কটার উদ্দেশ্য হলো মেইনলি আমার থেকে ভাইরাসটা বাতাসে ছড়ায় না, এবং বাতাসে না ছড়ালে বায়ুবাহিত হয় না, ফলে মাস্কটা আসলে ইউজ করা আমাদের 100% এনশিওর করতে হবে। আমি সবাইকে বলতে চাই যে আপনি মাস্ক পরতেছেন কিন্তু মাস্ক মাঝে মাঝে খুলে কথা বলছেন, বা মাস্ক গলার মধ্যে নিয়ে কথা বলছেন, বা মাস্ক গলার মধ্যে নামিয়ে চা খাচ্ছেন, তাহলে কিন্তু আপনি ঘরটার মধ্যে সমস্ত ভাইরাস ছড়ায় দিবেন। মাস্কের বিষয়ে আরো কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আমরা শুনবো, তবে আরেকজন দর্শক এই মুহূর্তে আছেন, তার সঙ্গে একটু কথা বলে আসতে চাই। দর্শক, আপনি আপনার নাম বয়স বলে সমস্যার কথাটি জানাতে পারেন। ম্যাডাম, আমি ইসলাম বলছি নাটক থেকে। আমার বয়স 25 বছর। আমার গত 2 দিন ধরে মাথা ব্যথা এবং গলা ব্যথা, মাঝে মধ্যে জ্বর আসে এবং জ্বর চলে যায় আপনি। তো আমি এখন পর্যন্ত কোনো ওষুধ খাইনি। আপনার যদি জ্বর থাকে তাহলে আপনি 100 ডিগ্রির উপর বেশি থাকলে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খান। আমি সবাইকেই বলবো কি, এখন আপনি যেহেতু নাটোর থেকে বলছেন, ওইদিকে তো করোনার প্রকোপ অত্যন্ত বেশি, আপনি আইসোলেশনে চলে যান, ইমিডিয়েটলি আপনি আলাদা হয়ে যান, আলাদা ঘরে চলে যান এবং ওখানে থেকে বাইরে হয়ে না আপনি আগামী 5 দিন, এবং দেখেন আপনি কিভাবে কন্টিনিউ করছেন। যদি 5 দিন পরে আপনার এই সমস্যাগুলো থেকে যায় তাহলে আপনাকে করোনা ধরে আগাইতে হবে। আর যদি দেখেন কি আপনি সমস্যা থেকে যায় অথবা আপনার সমস্যা বেড়ে যায়, তাহলে আপনাকে করোনা নিয়ে থাকতে হবে। তা না হলে আপনি আইসোলেশন হন, প্যারাসিটামল খান, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক খেতে পারেন, খেয়ে দেখতে পারেন আপনি কেমন আছেন। এর সঙ্গে আমরা ভিটামিন ডি এবং ভিটামিন সি এগুলো আমরা সবসময় খেয়ে আসতেছি, এটা খেতে পারেন। ভিটামিন ডি 2000 করে ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন, অথবা 20,000 করে সপ্তাহে 2 বার খেতে পারেন বা 1 সপ্তাহ। আর আপনি খেতে পারেন, আপনি ভিটামিন সি খেতে পারেন 2টা করে দিনে 3 বার 5-7 দিন। আর মাল্টিভিটামিন বা বি কমপ্লেক্স জিঙ্ক খেতে পারেন আপনি দিনে 2টা করে, এখানেও খেতে পারেন 2 সপ্তাহ। ভিটামিন গুলো আপনি চালায় যান, আপনি আলাদা হয়ে যান, প্যারাসিটামল খান, একটা অ্যান্টিবায়োটিক খান, এবং আপনি দেখেন অক্সিজেন স্যাচুরেশনটা যদি মনিটর করতে পারেন, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট।
যদি দেখেন অক্সিজেন স্যাচুরেশন 95 থেকে নেমে আসতেছে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে, মেবি আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। যদি না নেমে আসে তাহলে আপনি বাসার মধ্যে ঠিক আছেন। যদি দেখেন কি আপনার কোনো নতুন করে সমস্যা হচ্ছে বা আপনি অসুস্থ হয়ে পড়ছেন, তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হন। তা না হলে আপনি যেটা বললাম আলাদা হন, প্যারাসিটামল খান, একটা অ্যান্টিবায়োটিক খান, আর আপনার অক্সিজেন স্যাচুরেশন মনিটর করেন। অক্সিজেন স্যাচুরেশন যদি মনিটর করতে পারেন তাহলে ফ্যান্টাস্টিক। যদি এটা 95 এর উপরে থাকে আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না। 95 এর নিচে 94 এ নেমে আসলে আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং যদি দেখেন কি আপনার সমস্যা বেড়ে যাচ্ছে তাহলে আপনি দয়া করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন অথবা হসপিটালের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু এটাকে জি। একদম করা যাবে না, ইগনোর করা যাবে না, এবং দুঃখজনক হলো সত্য খুব দ্রুত গতিতে কিছুটা রোগী খারাপ হয়ে যাচ্ছে, 4-5 দিনের মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে। কাজেই কোনো অবস্থায় যেগুলো ডেঞ্জার সাইন, মানে আপনার শ্বাসকষ্ট বা অন্য কোনো খারাপ জিনিসপত্র যদি হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেন। দেরি করলে কিন্তু আসলে চিকিৎসা ডিফিকাল্ট হয়ে যায়, এবং মানে মরবিডিটি এবং মর্টালিটি অনেক বেড়ে যায়। তো সবাই যাদেরই জ্বর হচ্ছে এখন সবাইকে, বিশেষ করে যারা এই জোনগুলোতে আছে, যেরকম আপনি নাটোর একটা রেড জোনে আছেন, জি। এগুলো জায়গায় সবাইকে কিন্তু যেই মুহূর্তে জ্বর হবে সঙ্গে সঙ্গে আপনাকে আলাদা হয়ে যেতে হবে। ডাক্তার এখানে কিন্তু একটি একদম যে এখানে আরেকটি প্রশ্ন আছে, জ্বরের মৌসুমি আসলে বলবো, কারণ ডেঙ্গুর সিজন চলছে, ডেঙ্গুর জ্বর হতে পারে, ভাইরাল জ্বর হতে পারে, বাইরে যেহেতু বৃষ্টি এই রোদ বৃষ্টির খেলা হচ্ছে, ওয়েদারের একটি পরিবর্তন আসছে, সেই ক্ষেত্রেও কিন্তু তার মানে বিভিন্ন ধরনের জ্বর হতে পারে। কোন জ্বর আসলে ভয় পাওয়ার মতো, মানে আলাদা করবে আসলে কিভাবে কোনটা কোন কথা হলো, জ্বর? আপনার যখন করোনার জন্য প্রথমে জ্বর হবে আপনি বুঝতেই পারবেন না এটা কি ডেঙ্গুর জন্য হচ্ছে, না এটা ভাইরাল হচ্ছে, না এটা জি। আপনার সর্দি কাশির জ্বর হচ্ছে যেটা ভাইরাল, অথবা টনসিলের জ্বর হচ্ছে। কাজে কিচ্ছু করার উপায় নাই। আপনাকে এত ডাক্তারকেও দেখানো যাবে না, ডাক্তার অ্যাভেলেবলও না আপনার জন্য। আপনি সঙ্গে সঙ্গে জ্বর হওয়া মাত্র যে টেম্পারেচার উঠে গেল আপনি সঙ্গে সঙ্গে একটা আলাদা করে চলে যান। এটা হলো 1 নম্বর। তারপরে আপনি প্যারাসিটামল খান যদি 100 ডিগ্রির উপরে উঠে যায়। এরপরে আপনি যদি একটা অ্যান্টিবায়োটিক খেতে চান সেটাও খেতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি দেখেন কি না এই জ্বরের সঙ্গে অন্যান্য উপসর্গ যোগ হচ্ছে, যেরকম আপনার শ্বাসকষ্ট যোগ হচ্ছে বা কি, আরেকটা জিনিস করলে খুব ভালো হয় যদি আপনি অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে পারেন। সব্বার ক্ষেত্রে আপনার যদি যে নরমাল ভাইরাল জ্বর হয়ে থাকে, সিজনাল জ্বর হয়ে থাকে, 2-3 দিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে। তাহলে আপনি আপনাকে আর কিছু করতে হবে না। জ্বর যদি 4-5 দিন কন্টিনিউ করে তাহলে বুঝতে হবে আপনার এখানে একটা সমস্যা আছে, এবং এটা ডেঙ্গু হওয়ার একটা বিরাট প্রবণতা আছে। কাজে প্রথম দিকে ভাইরাল জ্বর 2-3 দিনে সেরে যাবে, অ্যান্টিবায়োটিক খেলে টনসিলের জ্বর চলে যাবে। কিন্তু যদি ডেঙ্গুর জ্বর, করোনার জ্বর হয় তাহলে কিন্তু এটা যাবে না। তখন কিন্তু 4-5 দিন পর্যন্ত কন্টিনিউ করবে। আর আপনি অক্সিজেন স্যাচুরেশন দেখেন, যদি দেখেন কি 95 এর নিচে নেমে গেছে তাহলে বুঝতে হবে আপনার করোনা হয়ে গেছে। কাজে আমাদের বাই দ্য মেথড অফ এক্সক্লুশন আমরা যদি সবাই পরীক্ষা করতে শুরু করি এটা সম্ভব না, আর এটা একটা chaos তৈরি হবে। কাজে আমাকে প্রথমে যেটা করতে হবে, সচেতন নাগরিক হিসাবে আমাকে আলাদা হয়ে যেতে হবে। ধরে নিতে হবে আমার এটা ডেঙ্গু। এটা লন্ডন থেকে স্পষ্ট, আজ থেকে 1 বছর আগে বলেছে যে কোনো পেশেন্টের জ্বর, গলা ব্যথা, সর্দি, শ্বাসকষ্ট যদি হয় ইউ আর করোনা পজিটিভ ধরে নিয়ে আপনাকে আগাইতে হবে। যদি হলো, না হলে তো আপনি বেঁচে গেলেন। কাজে প্রথম কথা হলো জ্বর হওয়া মাত্রই আপনি আলাদা জায়গায় চলে যাবেন, যাতে আপনি ধরে নিতে পারেন আপনার থেকে কাউরি না ছড়ায়। এটা হলো আপনার প্রথম কর্তব্য। সেকেন্ড হলো আপনি একটা অ্যান্টিবায়োটিক খান। আপনার যদি সিজনাল জ্বর হয়, আপনার যদি টনসিল থেকে জ্বর হয়, এটা জি। সেরে যাবে 2-3 এবং দিনের যেটি মধ্যেই। আপনি বলেছেন যে ধাপে ধাপে নিজেকে আলাদা করে অবস্থা বুঝে সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে। ডাক্তার জাহির আল আমিন, আজকের আপনার মূল্যবান পরামর্শের জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি আমরা। আপনাকে ধন্যবাদ বিবিসি দর্শক শ্রোতাবৃন্দকে। জি। আসসালামু আলাইকুম। করোনাকালে চিকিৎসাপত্রে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।